আমি তোমাদেরকে স্টোমাক আর ইন্টেস্টাইনের কিছু পোর্শন পড়াবো, ক্লিনিক্যাল পোর্শনটা, সিস্টেমিক আর ক্লিনিক্যাল পোর্শনগুলা। এই অবজেক্টিভটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এগুলোই পড়াবো মেইনলি। এই কোশ্চেনগুলোই তোমাদের আসে, এই কোশ্চেনগুলোই জিজ্ঞেস করে। স্টোমাক থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো আসে, ইন্টেস্টাইনাল অ্যাপেন্ডিক্স থেকে এত বেশি কোশ্চেন আসে না তোমাদের। স্টোমাকটা ভালো করে পড়াইলে হবে, স্টোমাকটা ভালো করে পড়বা, স্টোমাকে সবকিছুই পড়তে হবে মোটামুটি। একটু 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 ওয়েট করো। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। জি ম্যাম। স্টোমাকের ডিজিজ গুলো, স্টোমাকে কি কি ডিজিজ গুলো হয়? স্টোমাকে কনজেনিটাল অ্যানোমালিস হয় কিছু, একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, একটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। কনজেনিটাল অ্যানোমালি, এই দুটো হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। এর মধ্যে এছাড়া এখানে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন গুলো হচ্ছে গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট ইরোশন এন্ড আলসারেশন এন্ড পেপটিক আলসার। পেপটিক আলসারটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, পেপটিক আলসার ডিজিজ সম্পর্কে। গ্যাস্ট্রাইটিসটাও পড়তে হবে। তাহলে ইনফ্লামেশন কি কি হয়? গ্যাস্ট্রাইটিস হয়, অ্যাকিউট ইরিটেশন এন্ড আলসারেশন হয়, আর পেপটিক আলসার হয়। এছাড়া অনেকগুলো পলিপ হয় আর টিউমার হয়। টিউমারের মধ্যে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ গ্যাস্ট্রিক টিউমারটা আমাদের জানা লাগবে। এইটাই হচ্ছে ক্লাসিফিকেশনটা একবার এখানে চলে আসছে। তাহলে এটা একটা রিটেন কোশ্চেন, হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক টিউমার। এখানে টিউমারগুলোর নামগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এই রিটেন কোশ্চেনটা আসে। এখানে ডিজিজের মধ্যে একসাথে টিউমারের ক্লাসিফিকেশনটা শুধু চলে আসছে। তাহলে কি কি টিউমার হয় আমাদের? বিনাইন টিউমার, বিনাইন টিউমারের মধ্যে আছে এপিথেলিয়াল অরিজিন আর নন এপিথেলিয়াল অরিজিন। এপিথেলিয়াল অরিজিনের মধ্যে আছে অ্যাডিনোমাস, আর নন এপিথেলিয়াল অরিজিনের মধ্যে আছে লিওমায়োমাস, সোয়ানোমাস এন্ড বিনাইন জিস্ট। এছাড়া আছে এপিথেলিয়াল মেলিগন্যান্ট টিউমার, এগুলো হচ্ছে বিনাইন টিউমার, এগুলো ছিল বিনাইন টিউমার। আর এরপরে আছে মেলিগন্যান্ট টিউমার। মেলিগন্যান্ট টিউমারের মধ্যে আছে epithelial origin, epithelial origin and non-epithelial origin. Epithelial origin এর মধ্যে আছে adenocarcinoma, papillary adenocarcinoma, tubular adenocarcinoma, mucinous adenocarcinoma, signating cell carcinoma, undifferentiated carcinoma, adenosquamous carcinoma. আর non-epithelial origin এর মধ্যে আছে leiomyosarcoma, Kaposi sarcoma and gastric and malignant cyst. জিস্ট মানে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাক টিউমার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্টোমাক টিউমার। তাহলে এগুলো হচ্ছে এপিথেলিয়াল এন্ড নন এপিথেলিয়াল অরিজিন মেলিগন্যান্ট টিউমার অফ দ্য স্টোমাক। ওগুলো ছিল এর আগে, এগুলো ছিল বিনাইন টিউমার, এগুলো ছিল মেলিগন্যান্ট টিউমার। বিনাইনের মধ্যে এপিথেলিয়াল অরিজিন, নন এপিথেলিয়াল অরিজিন আছে। মেলিগন্যান্টের মধ্যে এপিথেলিয়াল অরিজিন আর নন এপিথেলিয়াল অরিজিন আছে। এরপরে আছে লিম্ফোমাস, লিম্ফোমাসও আছে, মেলিগন্যান্ট লিম্ফোমাস। তারপর আছে কার্সিনয়েড টিউমার। কার্সিনয়েড টিউমার হচ্ছে যে এক ধরনের টিউমার যেটা স্টোমাকে হয়ে থাকে, এটা মেলিগন্যান্ট কিন্তু এটা অন্যরকম একটা টিউমার। কার্সিনয়েড টিউমার যেটা কমনলি স্টোমাকে হয়ে থাকে, যে জিআইটিতে হয়ে থাকে, জিআইটি পুরো জিআইটিতে হয়ে থাকে কার্সিনয়েড টিউমার। তাহলে আমাদের এখন ডিজিজগুলোর মধ্যে থেকে একটু একটু হালকা হালকা করে জানতে হবে হোয়াট ইজ গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক যদি হয় তাহলে ওখানে গ্যাস্ট্রাইটিস হয়। ইনফ্লামেশন অফ দ্য স্টোমাক, গ্যাস্ট্রাইটিস দুই রকম হয়, একটা হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস আর একটা হচ্ছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের কজগুলো আমাদের জানতে হবে, কারণ আমাদের অবজেক্টিভে আছে হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। এটা একটা রিটেন কোশ্চেন আসে, এই জন্য এটা জানতে হবে। তাহলে ডায়েট এন্ড পার্সোনাল হ্যাবিট থেকে
পার্সোনাল হ্যাবিট কি কি কারণে গ্যাস্ট্রাইটিস হয় হাইলি স্পাইস ফুড যদি খাই হাইলি স্পাইস ফুড খেলে এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন করলে হেভি স্মোকিং করলে তাহলে আমাদের গ্যাস্ট্রাইটিস হতে পারে তাহলে হাইলি বেশি স্মোক ফুড খেলে গ্যাস্ট্রাইটিস হবে এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন করলে হেভি স্মোকিং করলে গ্যাস্ট্রাইটিস হয় তারপরে ইনফেকশন মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন থেকে গ্যাস্ট্রাইটিস হতে পারে ড্রাগস লাইক NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস গুলো যদি খায় তাহলে গ্যাস্ট্রাইটিস হতে পারে কেমিক্যাল এজেন্ট যদি কেউ অ্যাক্সিডেন্টালি কোনো কেমিক্যাল যদি কেউ খেয়ে ফেলে তখন তার অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে সিভিয়ার স্ট্রেস সাচ অ্যাজ অ্যাঙ্গার শক বার্ন ট্রমা সার্জারি সিভিয়ার স্ট্রেসে যদি কেউ থাকে এই সার্জারি যদি হয় ট্রমা হয় বার্ন হয় শক হয় অ্যাঙ্গার যদি হয় তাহলে স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে তাহলে দিস আর দ্য কজেস অফ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ওকে তাহলে ফুড হ্যাবিট খুব বেশি ঝাল খেলে অ্যালকোহল খেলে স্মোকিং করলে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হয় আর ব্যাকটেরিয়া ভাইরাস তারপর ড্রাগস কেমিক্যাল সিভিয়ার স্ট্রেস এগুলোর কারণেও অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে এরপর হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কজ কি হতে পারে রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস infection with H. pylori reflux of the duodenal content into the stomach associated disease of the stomach অথবা duodenum autoantibody to gastric parietal cell chronic hypochromic anemia তাহলে এগুলো কারণে ক্রনিক গ্যাস্ট্রাইটিস যদি কি কি কারণে হতে পারে ক্রনিক গ্যাস্ট্রাইটিস এইসব কারণে হতে পারে অনেকদিন ধরে যদি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস থেকে যায় রিকারেন্ট অ্যাটাক বারবার যদি রিকারেন্ট অ্যাটাক হতে থাকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস তখন ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে তারপরে ইনফেকশন উইথ H. pylori রিফ্লাক্স ডিউডেনাম থেকে কন্টেন্ট গুলো যদি স্টোমাকে চলে আসে তখন ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে অ্যাসোসিয়েটেড যদি কোনো ডিজিজ থাকে স্টোমাকে অথবা ডিউডেনামে অটো অ্যান্টিবডি এগেইনস্ট ক্রনিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া যদি থাকে তখনও ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে এরপর আমরা একটু পেপটিক আলসার ডিজিজটা একটু ডিটেইলসে পড়বো পেপটিক আলসার ডিজিজটা কি জিনিস পেপটিক আলসার ডিজিজের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট এটা ভাইভাতেও জিজ্ঞেস করে আর রিটেনও আসে রিটেনে আসলে এভাবে যেভাবে আছে এভাবে করে বলবা পেপটিক আলসার আর দ্য ক্রনিক solitary lesion that occur in any part of the GIT exposed to the excessive aggressive action of the acid and peptic juice তাহলে এটা কি জিনিস সেটা হচ্ছে যে একটা chronic solitary lesion peptic ulcer disease are a chronic solitary lesion that occur in any part of the GIT যে কোনো অংশে হতে পারে exposed to the aggressive action of the acid peptic juice acid and peptic juice এর aggressive action এর কারণে GIT যে কোনো পোরশনে হতে পারে এটা তাহলে peptic ulcer is a chronic solitary lesion it is a chronic solitary lesion that occur in any part of the GIT exposed to the aggressive action of the acid peptic juice okay এটা ভাইভাতে জিজ্ঞেস করলে এভাবে করে বলবা রিটেনে আসলো লিখবে এভাবে করে তাহলে ইটিওলজি অফ পেপটিক আলসার ইটিওলজি কি তাহলে পেপটিক আলসার ডিজিজ কেন হয় মেইনলি হয় H. pylori কারণে স্মোকিং অ্যালকোহল NSAID অ্যাসপিরিন গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি duodenogastриc reflux যদি হয় ইসকেমিয়া শক জলিঙ্গার এলিসন সিনড্রোম এর ক্ষেত্রে কি হয় caused by the gastrin secreting tumor হয় in the small intestine or pancreas এর মধ্যে কতগুলো একটা টিউমার হয় যেটা হচ্ছে যে গ্যাস্ট্রিন সিক্রেট করে অথবা প্যারাটাল সেল হাইপারপ্লাসিয়া হলেও হতে পারে this is the etiology of peptic ulcer disease তাহলে H. pylori infection যদি হয় স্মোকিং অ্যালকোহল NSAID অথবা অ্যাসপিরিন গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি duodenogastриc reflux যদি হয় তখনও হতে পারে ইসকেমিয়া ও শক যদি হয় তখনও হতে পারে অথবা জেলিঙ্গার এডিসন সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে যেখানে গ্যাস্ট্রিক সিক্রেটিং টিউমার ইট ইজ গ্যাস্ট্রিক সিক্রেটিং টিউমার হয় এখানে আর অথবা প্যারাটাল সেল হাইপারপ্লাসিয়া হয়ে যায় তাহলে এইসব কারণে আমাদের পেপটিক আলসার ডিজিজ হয় পেপটিক আলসার ডিজিজের কমন সাইট গুলো কি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এটাও খুব কমন একটা কোশ্চেন ভাইভাতে এই কোশ্চেন গুলো খুবই কমনলি জিজ্ঞেস করে পেপটিক আলসার ডিজিজ কোথায় প্রথমে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম গ্যাস্ট্রিক অ্যান্ট্রামে হয় গ্যাস্ট্রোডিউডেনাল গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনে হয় উইদিন দ্য মার্জিন অফ দ্য গ্যাস্ট্রোইসোফেজিয়াল
গ্যাস্ট্রোজেজোনেস্টমি মার্জিনের মধ্যে হয় gastrojejunostomy within the margin of the gastrojejunostomy within the mucous diverticulum that contain ectopic gastric mucosa mucous diverticulum বলে একটা পাউচের মতো আছে একটা জায়গা আছে অ্যাপেন্ডিক্স যেরকম সেরকম একটা ডাইভার্টিকুলার একটা জিনিস আছে যেখানে ectopic mucosa থাকে এবং ওখানেও অ্যাসিড পেপটিক সিক্রেশন হয় এইজন্য মিউকাস ডাইভার্টিকুলামেও পেপটিক আলসার ডিজিজ হতে পারে তাহলে পেপটিক আলসার ডিজিজ কোথায় কোথায় হয় মিউকাস ডাইভার্টিকুলামেও হতে পারে তারপরে আরেকটা আছে থ্রুআউট দ্য জিআইটি যে কোনো জায়গায় হতে পারে ইন দ্য জোলিঙ্গার এলিসন সিনড্রোমে যে কোনো জায়গায় হতে পারে জিআইটি যে কোনো অংশে হতে পারে তাহলে কোথায় হতে পারে কোথায় কোথায় পেপটিক আলসার ডিজিজ হয় আমার কথা শোনা যাচ্ছে সবাই আমার কথা শুনতে পাচ্ছো Yes, ma'am, শুনতেছি। আচ্ছা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম gastric antrum gastroesophageal junction within the margin of the gastrojejunostomy within mucous diverticulum that contain ectopic gastric mucosa throughout the GIT in Jollinger-Ellison syndrome. These are the site of the peptic ulcer disease. Okay. এবার প্যাথোজেনেসিস তো পেপটিক আলসার প্যাথোজেনেসিস কেন হবে কেন কি কারণে পেপটিক আলসার ডিজিজ হয় পেপটিক আলসার ডিজিজ রেজাল্ট ফ্রম ইমব্যালেন্স বিটুইন দ্য mucosal defense mechanism protective mechanism and damaging factor that cause chronic gastritis তাহলে দুইটা ফ্যাক্টর আছে একটা হচ্ছে যে protective mechanism আর একটা হচ্ছে damaging mechanism আর একটা protective mechanism কোনো কারণে যদি এটা এই দুটো ইমব্যালেন্স হয় তাহলে পেপটিক আলসার ডিজিজ হয় ডিফেন্স মেকানিজম যেটা প্রোটেক্ট করে একটা ড্যামেজিং ফ্যাক্টর যেটা ড্যামেজ করে ক্রনিক গ্যাস্ট্রাইটিস করে এটার মধ্যে ইমব্যালেন্স দেখা দিলেই পেপটিক আলসার ডিজিজ হবে তাহলে প্যাথোজেনেসিস অফ পেপটিক আলসার ডিজিজ বললে ডিফেন্স মেকানিজম হচ্ছে মিউকোসাল ডিফেন্স মেকানিজম আর ড্যামেজিং ফ্যাক্টরের মধ্যে ইমব্যালেন্স দেখা দিলেই আমাদের পেপটিক আলসার ডিজিজ হবে তাহলে ডিফেন্স মেকানিজম কি কি আছে আর ড্যামেজিং ফ্যাক্টর কি কি আছে এই জিনিসটা আমাদেরকে লিখে দিতে হবে একটা ছবি আছে ছবি আকার করে দিতে পারলে আরো ভালো হবে এটা প্যাথোজেনেসিসটা আসলে এখান থেকে এই পয়েন্টগুলো দিবা তাহলে প্রোটেক্টিং ফ্যাক্টরের মধ্যে কি কি আছে প্রোটেক্টিং ফ্যাক্টরের মধ্যে আছে সারফেস মিউকোসাল সিক্রেশন এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট এই ছবিটা দেওয়ার চেষ্টা করবা এই ছবিটা এই প্রোটেক্টিং ফ্যাক্টর আর ড্যামেজিং ফ্যাক্টর গুলো এভাবে করে লিখে তীর চিহ্নের মতো করে দেখে এভাবে করে লেখার চেষ্টা করবা সবাই তাহলে প্রোটেক্টিভ ফ্যাক্টরের মধ্যে আছে সারফেস মিউকোসাল সিক্রেশন বাইকার্বনেট সিক্রেশন ইন দ্য mucosal blast flow epithelial barrier function epithelial regeneration capacity elaboration of the prostaglandin these are the protective factor and defense mechanism যেগুলো থাকে mucosal defense mechanism অথবা protective factor হচ্ছে এগুলা নরমালি এগুলো থাকে আর নরমাল আমাদের ড্যামেজিং ফ্যাক্টর কি থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আর পেপটিক এনজাইম these are the normal damaging factor আর normal protective factor কিন্তু যখন অনেক ইনজুরি হয় কি দ্বারা ইনজুরি হয় তখন কি হয় ইনক্রিজ ড্যামেজ এন্ড ইম্পেয়ার ডিফেন্স তাহলে ইনজুরি হলে ইনক্রিজ ড্যামেজ এন্ড ইম্পেয়ার ডিফেন্স হয় কি কারণে ইনজুরি হতে পারে এইচ পাইলোরি ইনফেকশন এনএসআই টোবাকো অ্যালকোহল গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি ডিউডেনাল গ্যাস্ট্রিক রিফ্লাক্স যদি হয় তখন ইনজুরি হয় ইনজুরি হলে ইনক্রিজ ড্যামেজ হয় এবং ইম্পেয়ার ডিফেন্স কেন হবে ইসকেমিয়া শক অ্যানেসাইড খেলে ইম্পেয়ার ডিফেন্স হবে যে ডিফেন্স মেকানিজম গুলো ইম্পেয়ার হবে তখন ইনজুরি হবে ইনক্রিজ ড্যামেজ এন্ড ইম্পেয়ার ডিফেন্স হবে তখনই পেপটিক আলসার ডিজিজ হবে পেপটিক আলসার ডিজিজ আমরা কি কি দেখবো নেক্রোটিক ডেব্রিস দেখবো নন স্পেসিফিক অ্যাকিউট ইনফ্লামেশন দেখবো গ্রানুলেশন টিস্যু দেখবো এবং ফাইব্রাস স্কার দেখবো তাহলে এই ছবিটা আঁকার চেষ্টা করবো প্যাথোজেনেসিস আসলে এই ছবিটা আঁকার চেষ্টা করবো রিটেন কোশ্চেন আসে কিন্তু পেপটিক আলসার ডিজিজের প্যাথোজেনেসিস তখন এই ছবিটা সহজ করে এগিয়ে প্র্যাকটিস করবা সবাই এত ইয়া করে না জাস্ট পয়েন্টগুলো ঠিক মতো দিবা আর এই যে এখানে ইনজুরিটা বোঝা যায় মতো করে এই পয়েন্টগুলো লিখবা এই পয়েন্টগুলো দিয়ে তীর চিহ্নের মধ্যে দিয়ে এই পয়েন্টগুলো যেন আসে এভাবে করে একটা রাফ একটা জিনিস করে এগিয়ে দিবা একদম বইয়ের মতো হওয়ার দরকার নেই কিন্তু পয়েন্টগুলো যেন সবগুলো আসে এটা রিটেন কোশ্চেন আসলে এভাবে করে লেখার চেষ্টা করবে এই ছবিটা দিয়ে এই পয়েন্টগুলো নরমালি কি থাকে নরমালি ড্যামেজিং ফ্যাক্টর কি প্রোটেক্টিং ফ্যাক্টর কি ইনজুরি হলে কি হবে এই লেখাগুলো যেন আসে এই লেখাগুলো দিয়ে সুন্দর করে একটা ছবি প্র্যাকটিস করবা সবাই রিটেন কোশ্চেন আসলে প্যাথোজেনেসিস যেন লিখতে পারো
তাহলে মরফোলজি কি? মরফোলজি অফ দ্য পেপটিক আলসার ডিজিজ হচ্ছে ইট ইজ এ solitary lesion less than 0.3 centimeter in diameter, sharply punch out defect থাকবে, এখানে tip margin থাকবে। তাহলে এটা একটা solitary lesion less than 0.3 centimeter in diameter, sharply punch out defect থাকবে আর tip margin থাকবে। এটা ছবির মধ্যে দেখা যাচ্ছে, দেখো এই যে এখানে punch out margin, punch out defect আর hip up margin, এই যে hip up margin গুলো 0.3 সেন্টিমিটার ডায়ামিটারে একটা লিশন থাকবে যেটাতে পাঞ্চ আউট ডিফেক্ট, এই যে পাঞ্চ আউট ডিফেক্ট থাকবে, হিট ডাউন মার্জিন থাকবে, মার্জিন থাকবে। এখানে 3-4টা জোন থাকবে, মাইক্রোস্কোপে গেলে আমরা 4টা জোন দেখতে পারবো। একটা হচ্ছে যে সুপারফিশিয়াল নেক্রোটিক ডেব্রিস, যেটা নেক্রোটিক ডেব্রিস যেটা আমরা দেখেছি ওখানে ছবিতে, সুপারফিশিয়াল নেক্রোটিক ডেব্রিস। তারপরে নন স্পেসিফিক অ্যাকিউট ইনফ্লামেশন থাকবে, গ্রানুলেশন টিস্যু থাকবে আর ফাইব্রাস স্কার থাকবে। এই কথাটাই এখানে আছে, 4টে জোন থাকবে, সুপারফিশিয়াল নেক্রোটিক ডেব্রিস, নন স্পেসিফিক ইনফ্লামেশন উইথ নিউট্রোফিল ইনফিলট্রেশন, গ্রানুলেশন টিস্যুতে কি থাকে, নিউলি ফর্ম ক্যাপিলারি থাকে আর পলিফাইটিক ফাইব্রোব্লাস্ট থাকে আর ফাইব্রাস স্কার, লাস্টে যেটা থাকবে ফাইব্রাস স্কার। দেখো এখানে একটা জিনিস ওরা বইয়ের মধ্যে NIGS দিয়ে বোঝানোর জন্য, মনে রাখার জন্য NIGS দিয়ে সংক্ষেপে বলছে। N দিয়ে হচ্ছে যে নেক্রোটিক ডেব্রিস, I দিয়ে হচ্ছে ইনফ্লামেটরি ইনফিলট্রেট, G দিয়ে হচ্ছে গ্রানুলেশন টিস্যু, S দিয়ে হচ্ছে ফাইব্রাস স্কার। তাহলে ওরা 4টা জোন পরপর মনে রাখার জন্য NIGS লিখে দিয়েছে। রবিন্সে আছে, এটা রবিন্স থেকে দেওয়া হয়েছে। তাহলে these are the macroscopical 4 zone of the peptic ulcer disease. তাহলে সুপারফিশিয়ালে থাকবে নেক্রোটিক ডেব্রিস, তারপর থাকবে নন স্পেসিফিক ইনফ্লামেশন উইথ ইনফ্লামেটরি ইনফিলট্রেট, তারপর থাকবে গ্রানুলেশন টিস্যু, তারপর থাকবে ফাইব্রাস স্কার। পেপটিক আলসার এটা আরেকটা ছবি, এখানেও বোঝা যাচ্ছে। অবস্ট্রাকশন হবে আর মেলিগন্যান্ট ট্রান্সফরমেশনটা যদিও ডিউডারাল আলসারে হয় না, কিন্তু গ্যাস্ট্রিক আলসারে রিয়ারলি হতে পারে। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এক্সট্রিমলি রিয়ার হতে পারে, রিয়ারলি এটা হতে পারে। তাহলে ব্লিডিং হতে পারে, পারফোরেশন হতে পারে, অবস্ট্রাকশন হতে পারে, মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশন অফ দ্য পেপটিক আলসার ডিজিজ। এরপরে আমরা পেপটিক আলসার ডিজিজ শেষ, পেপটিক আলসার ডিজিজ আমরা কি কি পড়লাম, ডেফিনেশন, ইটিওলজি, পেপটিক আলসার ডিজিজের ডেফিনেশন, তারপর ইটিওলজিটা পড়লাম, সাইট গুলো পড়লাম, তারপর প্যাথোজেনেসিসটা পড়লাম, তারপরে মরফোলজি। এরপর পেপটিক আলসারের কমপ্লিকেশন পড়বো, এরপর চলে যাবো আমরা গ্যাস্ট্রিক কার্সিনোমা। গ্যাস্ট্রিক টিউমারের ক্লাসিফিকেশন, হু ক্লাসিফিকেশনটা তো প্রথমে দেয়া আছে, প্রথমে আমরা হু ক্লাসিফিকেশনটা তো প্রথমে পেয়েছি। এই যে এখানে হু ক্লাসিফিকেশন, WHO ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক টিউমারটা এখান থেকে বললাম, এখানেই বলে দিয়েছি। এটা হচ্ছে WHO ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক টিউমার। তাহলে গ্যাস্ট্রিক টিউমারের WHO ক্লাসিফিকেশন বললে আমরা বিনাইন, মেলিগন্যান্ট, লিম্ফোমা, কার্সিনোয়েড টিউমার এইগুলোর নাম বলবো। এখানে যা বলেছি, এপিথেলিয়াল অরিজিন, নন এপিথেলিয়াল অরিজিন অফ দ্য বিনাইন টিউমার, এপিথেলিয়াল মেলিগন্যান্টের ক্ষেত্রে এপিথেলিয়াল অরিজিন, নন এপিথেলিয়াল অরিজিন, লিম্ফোমা, কার্সিনোয়েড টিউমার এইগুলো বলবা। These are the who classification of gastric tumor. তাহলে রিটেন কোশ্চেন যখন who classification of the gastric tumor বলবে তখন এটাই লিখে দিবেন। বিনাইন টিউমারের মধ্যে এপিথেলিয়াল আর নন এপিথেলিয়াল, মেলিগন্যান্টের মধ্যে এপিথেলিয়াল আর নন এপিথেলিয়াল, লিম্ফোমা, কার্সিনোয়েড টিউমার এগুলো লিখবেন। এরপর আলাদা, এটা হু ক্লাসিফিকেশন না, এটা হচ্ছে এগুলো বেসিসের উপর, অন দ্য বেসিস অফ দ্য মাইক্রোস্কোপিক বোর্ড প্যাটার্ন। এটা হু ক্লাসিফিকেশন না, এটা গ্যাস্ট্রিক কার্সিনোমার, এমনিতে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশন, গ্যাস্ট্রিক টিউমার না, এটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশন। এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশন আর এটা হচ্ছে গ্যাস্ট্রিক টিউমারের। ওটা ছিল হু ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক টিউমার, হু ক্লাসিফিকেশন অফ দ্য
গ্যাস্ট্রিক টিউমার দুইটা দুই তাহলে আমাদের দুইটা কোশ্চেন আছে একটা হচ্ছে যে ক্লাসিফাই গ্যাস্ট্রিক কার্সিনোমা তাহলে স্টোমাকে যে টিউমার গুলো হয় ওটার একটা ক্লাসিফিকেশন আছে আর একটা হচ্ছে ক্লাসিফাই গ্যাস্ট্রিক কার্সিনোমা ক্লাসিফিকেশনটা অন দ্য বেসিস অফ বিভিন্ন ধরনের বেসিসে হয়ে থাকে এটা আমাদের জানতে হবে তাহলে দুইটা ক্লাসিফিকেশন আছে একটা হচ্ছে গ্যাস্ট্রিক টিউমারের ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশন গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশনটা এখন আমি বলতেছি অন দ্য বেসিস অফ দ্য macroscopical growth pattern গ্রোথটা কেমন হবে এটার উপর ডিপেন্ড করে গ্যাস্ট্রিক কার্সিনোমা তিন রকম হতে পারে এক্সোফাইটিক ফ্ল্যাট এক্সকেভেটেড তাহলে তিন ধরনের কি কি এক্সোফাইটিক হতে পারে ফ্ল্যাট হতে পারে এক্সোফাইটিক ফ্ল্যাট এক্সকেভেটেড তাহলে এক্সোফাইটিক ফ্ল্যাট আর এক্সকেভেটেড হতে পারে তারপর on the basis of the depth of the on the basis of the depth of the invasion the invasion হতে পারে early carcinoma হতে পারে early gastric carcinoma ম্যাম কথা কেটে কেটে আসতেছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ম্যাম এখনো স্টার্ট হয় নাই স্ক্রিন শেয়ারিং ম্যাম আসছে আসছে তোমাদের ভিডিও তো দেখা যাচ্ছে না তাহলে আমি তো বলছি on the basis gastric ম্যাম কথা শোনা যাচ্ছে না স্লাইড শেয়ারও চলে গেছে ম্যাম এখন স্লাইড আসছে
ম্যাম আপনি মিউট হয়ে আছেন, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, এতক্ষণ কিছু শোনা যায়নি। এতক্ষণ শোনা নেই? আচ্ছা ঠিক আছে, আমি আবার বলছি তাহলে। On the basic histology, adenocarcinoma 2 type, intestinal type আর diffuse type. ওকে, intestinal টাইপের মধ্যে আছে gland forming expansile growth pattern, আর diffuse টাইপের মধ্যে আছে gastric type আর diffuse signaling infiltrating। এই দুই ধরনের আছে, ঠিক আছে। এছাড়া আছে আদার কিছু টাইপ আছে, যেমন হচ্ছে সিগন্যালিং টাইপ আর লিনিটাল প্লাস্টিকা কি জিনিস, সিগন্যালিং টাইপটা কি জিনিস এটা বলি। সিগন্যালিং টাইপটা হচ্ছে লার্জ মিউসিন ভ্যাকিউলস থাকবে এখানে, আর সাইটোপ্লাজম এমটি থাকবে। নিউক্লিয়াস পাঞ্চ টু পেরিফেরি, নিউক্লিয়াস পুশ টু পেরিফেরি, নিউক্লিয়াসটা মিউসিন দ্বারা পুশ হবে, পুশ টু দ্য পেরিফেরি। এটা হচ্ছে সিগন্যালিং টাইপ। ওকে, ছবি দেখাবো একটু পরে, ছবি আছে সিগন্যালিং টাইপের। আর লিনিটাল প্লাস্টিকার মধ্যে কি থাকবে, লার্জ এরিয়া অফ ইনফিল্ট্রেশন থাকবে, ডিফিউজ রুগাল ফ্ল্যাটারিং থাকবে, স্টোমাক ওয়াল বিকাম রিজিড, থিকেন, লুক লাইক এ লেদার বটল ডিউ টু দ্য হিউজ ডেসমোপ্লাসিয়া মানে ফাইব্রোসিস। খুব বেশি ফাইব্রোসিসের কারণে স্টোমাক ওয়ালটা রিজিড হয়ে যাবে, থিকেন হয়ে যাবে, লুক লাইক এ লেদার বটল। তাহলে লিনিটাস প্লাস্টিকার মধ্যে স্টোমাকটাকে একটা লেদার বোতলের মতো লাগবে। আর সিগন্যালিং টাইপের মধ্যে কি থাকবে, লার্জ ভ্যাকিউল থাকবে, মিউসিন ভ্যাকিউল থাকবে, সাইটোপ্লাজম এমটি থাকবে, আর নিউক্লিয়াসটা পুশ টু দ্য পেরিফেরি থাকবে। These are the other types. And on the basis of the adenocarcinoma, দুই ধরনের হিস্টোলজি, adenocarcinoma দুই রকম, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল টাইপ আর একটা হচ্ছে ডিফিউজ টাইপ। ঠিক আছে, ইন্টেস্টাইনাল টাইপ আর ডিফিউজ টাইপের ছবিটা দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রিক টাইপ আর এটা ইন্টেস্টাইনাল টাইপ। গ্যাস্ট্রিক টাইপের মধ্যে দেখো এগুলো হচ্ছে সিগন্যালিং, এখানে লার্জ ভ্যাকিউলস অফ মিউসিন যেগুলো নিউক্লিয়াসটাকে পেরিফেরির দিকে পুশ করেছে। এটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা গ্যাস্ট্রিক টাইপ। এখানে সিগন্যালিং দেখা যাচ্ছে, সিগন্যালিং টাইপ। আর এখানে গ্ল্যান্ড ফর্মিং, স্টোমাকের মধ্যে গ্ল্যান্ড ফর্মিং যেটা, সেটা স্টোমাক গ্ল্যান্ডগুলোর মতো গ্ল্যান্ড ফর্মিং অ্যাডেনোকার্সিনোমা। এখানে সিগন্যালিং টাইপ। আর এর পরেরটা হচ্ছে ইন্টেস্টাইনাল টাইপ। দেখো এখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডগুলোর মধ্যে মিউসিন আছে, এই যে এখানে মিউসিন দেখা যাচ্ছে, এই জন্য এটা ইন্টেস্টাইনাল টাইপ। Now, these are the risk factor of the adenocarcinoma. Adenocarcinoma risk factor কি কাদের কাদের হবে, ডায়েটের মধ্যে যাদের অনেক বেশি নাইট্রোজেন থাকবে, নাইট্রাইটস থাকবে, deficiency of fresh fruit and vegetable যদি কম খায়, ফ্রেশ ফ্রুট ভেজিটেবল কম খেলে। হোস্ট ফ্যাক্টর হচ্ছে যে গ্যাস্ট্রিক কার্সিনোমা, অ্যাডেনোমাটাস পলিপ, প্যারেট এসোফেজাইটিস, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি যাদের আছে তাদের গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে হোস্টের মধ্যে গ্যাস্ট্রাইটিস যদি, ক্রনিক গ্যাস্ট্রাইটিস যদি থাকে, অ্যাডেনোমাটাস পলিপ যদি থাকে, প্যারেট এসোফেজাইটিস যদি থাকে, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা যদি থাকে, তাহলে তাদের অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি। জেনেটিক ফ্যাক্টর কি, যাদের ব্লাড গ্রুপ এ, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তারপর নন হেরিডিটারি নন পলিপোসিস কোলোনিক কার্সিনোমা যদি থাকে, তাহলে তাদের গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া এইচ পাইলোরি ইনফেকশন, স্মোকিং আর অ্যালকোহল যদি খায়, তাহলে তাদেরও গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য গ্যাস্ট্রিক কার্সিনোমা। নাইট্রাইট যদি থাকে, নাইট্রাইট যদি বেশি প্রিজার্ভ ফুড খায়, নাইট্রাইট হচ্ছে যে প্রিজার্ভ ফুডের মধ্যে থাকে, স্মোক এন্ড সল্টেড ফুড যদি বেশি খায়, ডেফিসিয়েন্সি অফ ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবল যদি খায়, ডেফিসিয়েন্সি মানে যদি কম খায়, তাহলে ফ্রেশ ফ্রুট এন্ড ভেজিটেবল যদি কম খায়, তাদের গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি। তারপর হোস্ট ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর আছে, এইচ পাইলোরি ইনফেকশন, স্মোকিং এন্ড অ্যালকোহল। দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ দ্য গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা। এরপর আমরা ডিজিজ অফ দ্য ইন্টেস্টাইন গুলো, ইন্টেস্টাইনাল ডিজিজ গুলো শুধু নাম জানলে হবে। ইন্টেস্টাইনে কি কি ডিজিজ গুলো হয়, ইন্টেস্টাইনাল ডিজিজ গুলোর নাম হচ্ছে কনজেনিটাল ডিজিজ হতে পারে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়, ইনফ্লামেটরি বাউল ডিজিজ হয়, ইসকেমিক বাউল ডিজিজ হয়। These are the diseases of the intestine. তাহলে
এখানে কি কি হয় কনজেনিটাল অ্যানোমালির মধ্যে আছে হার্শফ্রাম ডিজিজ হয় কনজেনিটাল গ্যাংলিওনিক মেগাকোলন বেকারস ডায়াবেটিকুলাম duodenal atresia omphalocys gastroschisis perforated anus these are the congenital anomalies that occur in the intestine তাহলে কি কি হয় হার্শফ্রাম ডিজিজ হয় মিকাস diverticulum duodenal atresia omphalocys gastroschisis in perforated anus তারপরে হচ্ছে ডিজিজ অফ দ্য ইন্টেস্টাইনের মধ্যে আছে intestinal obstruction কি কি কারণে হতে পারে হার্নিয়া অ্যাডহেশন ইন্টারসাসেপশন ভলভুলাস এন্ড টিউমার দ্বারাও হতে পারে তাহলে এইসব কারণে intestinal obstruction হতে পারে হার্নিয়া অ্যাডহেশন ইন্টারসাসেপশন ভলভুলাস এন্ড টিউমার এগুলো দ্বারা সবগুলো দ্বারা intestinal obstruction হয় এছাড়া আছে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এর কথা আছে Crohn's disease and ulcerative colitis. Crohn's disease and ulcerative colitis. Inflammatory bowel disease এর মধ্যে আছে Crohn's disease and ulcerative colitis. তারপর আছে ischemic bowel disease এর পরে আছে malabsorption syndrome এর মধ্যে আছে celiac disease tropical screw এছাড়া বিভিন্ন ধরনের polyp and tumor occur in the intestine বিভিন্ন ধরনের polyp আর tumor হয় intestine এর মধ্যে these are the disease of the intestine এর মধ্যে আছে তাহলে congenital disease intestinal obstruction inflammatory bowel disease ischemic bowel disease malabsorption syndrome এর মধ্যে আছে celiac disease and tropical screw malabsorption syndrome এর মধ্যে আছে celiac disease and tropical screw and other polyps and tumors এগুলো হচ্ছে intestinal disease গুলো এরপর আমরা পড়ব appendix এ কি কি ডিজিজ হয় appendix যে ডিজিজ গুলো হয় সেগুলো হচ্ছে ইনফ্লামেশন হতে পারে acute appendicitis টাই মেইনলি হয় থাকে ইনফ্লামেশনের মধ্যে acute appendicitis টাই মেইনলি হয় chronic appendicitis হয় না acute appendicitis টাই হয় তাহলে acute appendicitis টা হচ্ছে খুবই কমন ডিজিজ অফ দ্য appendix এছাড়া টিউমার হতে পারে টিউমারের মধ্যে আছে কার্সিনয়েড টিউমারটা খুব কমন appendix এ কার্সিনয়েড টিউমারটা খুবই কমন তারপরে adenocarcinoma, mucinous cyst adenoma, pseudomyxoma peridotally. These are the disease of the appendix. Disease of the appendix. That's all. এটুকুই আমরা তাহলে আজকে কি পড়লাম disease of the stomach and disease of the intestinal পড়লাম এর মধ্যে আমরা স্টোমাকের ডিজিজ গুলো ডিটেইলসে পড়েছি ইন্টেস্টাইনাল অ্যাপেন্ডিক্সের জাস্ট নামগুলো শিখেছি কি কি ডিজিজ হয় কিন্তু আমাদের স্টোমাকটা ভালো করে পড়তে হবে স্টোমাকটা এই যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো তো বলে দিলাম যে স্টোমাকের টিউমারের নামগুলো খুবই ইম্পর্টেন্ট স্টোমাকের মধ্যে পেপটিক আলসার ডিজিজটাও খুব ইম্পর্টেন্ট স্টোমাকের ডিজিজ গুলো পড়লাম প্রথমে ডিজিজের মধ্যে টিউমারটা টু ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট এটা রিটেন কোশ্চেন আসে টু ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক টিউমার এটা গ্যাস্ট্রিক কার্সিনোমা না এটা হচ্ছে হু ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক টিউমার আর গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশন যদি দেয় ওটা অন্যরকম ওটা আরেক রকম অন দ্য বেসিস অফ দ্য histology on the basis of the expansion on the basis of the invasion এভাবে করে করে অনেকগুলো পয়েন্ট আছে তাহলে এরপর আমরা পড়লাম কি গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক টিউমারের পরে আমরা গ্যাস্ট্রিক ডিজিজের পরে বললাম গ্যাস্ট্রিক ডিজিজের মধ্যে গ্যাস্ট্রাইটিসটা পড়লাম গ্যাস্ট্রাইটিসের মধ্যে অ্যাকিউট এন্ড ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কজগুলো পড়লাম অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের কজ পড়ছি ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কজগুলো পড়েছি যারা প্রথম দিকে এই স্লাইডগুলো দেখোনি তারা এগুলো ছবি তুলে নাও অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস ক্রনিক গ্যাস্ট্রাইটিস পেপটিক আলসার ডিজিজ বললাম তারপরে পেপটিক আলসার ডিজিজের মধ্যে পেপটিক আলসার ডিজিজের ইটিওলজি common site of the peptic ulcer disease
প্যাথোজেনেসিসটা তো খুব ইম্পর্টেন্ট, রিটেন কোশ্চেন সবসময় আসে। যদি বলে যে স্টোমাক থেকে একটা কোশ্চেন আসবে তাহলে এটা হবে পেপটিক আলসার ডিজিজের প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস আসলে এই ছবিটা সবাই আঁকার চেষ্টা করবা। এটা রাফলি একদম বইয়ের মতো হইতে হবে না, একটা রাফ একটা ছবি আঁকবা যেখানে প্রোটেক্টিভ ফ্যাক্টর, ড্যামেজিং ফ্যাক্টর এগুলো যেন বোঝা যায়। মরফোলজি অফ দ্য পেপটিক আলসার ডিজিজটা পড়ালাম, কমপ্লিকেশনটা বললাম। তারপর হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক কার্সিনোমা। ক্লাসিফিকেশন অফ দ্য গ্যাস্ট্রিক কার্সিনোমার মধ্যে এই দেখো, এটা কিন্তু গ্যাস্ট্রিক টিউমারের ক্লাসিফিকেশন, এটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ দ্য ফোর বেসিস আছে। একটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যাল গ্রোথ প্যাটার্ন, ডেপথ অফ ইনভেশন, আরটা হচ্ছে যে হিস্টোলজি কিরকম অনুসারে লরেন্ট ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাডেনোকার্সিনোমা। এছাড়াও আরো দুইটা টাইপ আছে, এই ক্লাসিফিকেশন ছাড়াও আরো দুইটা টাইপ আছে, সিগন্যালিং টাইপ আর হচ্ছে যে লিমিটেড প্লাস্টিটা। এই নামগুলো লিখবা, সবগুলো নামগুলো লিখে দিবা। এরপর অ্যাডেনোকার্সিনোমা রিস্ক ফ্যাক্টর গুলো বলেছি। ছবিটা দেখা, অ্যাডেনোকার্সিনোমা গ্যাস্ট্রিক টাইপের ছবি। এখানে মিউসিন নাই, মিউসিন থাকলে ইন্টেস্টাইন হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টেস্টাইন, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা ইন্টেস্টাইনাল টাইপ। এরপর আমরা ডিজিজ অফ দ্য ইন্টেস্টাইনটা পড়াইছি, and disease of the appendix পড়ালাম। Okay, that's all. ম্যাম নাসরিন ম্যাম বলছে পড়ানো শেষ। এবার আমি আর একটু, ম্যাম আমি তোমার কথা বুঝতে পারছি, একটু জোরে বলো। ম্যাম নাসরিন ম্যাম একটু বলছে, ম্যাম এখন শোনা যাচ্ছে? কি বলছে? ম্যাম বলছে যে এই কার্ডে কি কি আইটেম থাকবে ওগুলি একটু আপনার কাছ থেকে জেনে নিতে। এই কার্ডে কি কি আইটেম থাকবে মানে? মানে কোন কোন টপিক গুলো থাকবে, মানে এই কার্ডে কোন কোন টপিক গুলো থাকবে আমাদের কার্ডের। এটা অবজেক্টিভ থেকে তুমি বুঝতেছো না? এই কার্ডের মধ্যে অবজেক্টিভটি তো এই জন্যই দেওয়া। ম্যাম শুধু এই একটা টপিকে না, ওভারঅল সব টপিকে এটা বলছে। ওভারঅল সব টপিকগুলো তো আমি এখন তোমাদেরকে কিভাবে বলতে পারবো? না ম্যাম ওইটা না, মানে কোন কোন টপিক গুলো থাকবে আমাদের আইটেম কার্ডে, তো অনেকগুলো আইটেম। তোমার কথা বোঝা যাচ্ছে না, ডিস্টার্ব করতেছে, আবার বলো। মানে ম্যাম আমাদের তো 13টা আইটেম আইটেমে এই কার্ডে, তো এখানে কোন কোন টপিক গুলো থাকবে ওটা বলতে বলছে। এই কার্ডে 13টা আইটেমে আমি তোমার প্রশ্নটাই বুঝতেছি না। তুমি এই জিনিসটা তোমাদের ইউসুফ স্যারকে জিজ্ঞেস করো, ইউসুফ স্যারের সাথে তোমাদের ক্লাস হবে না? জি ম্যাম হবে। তাহলে ওর থেকে জিজ্ঞেস করে নিও এই কোশ্চেনটা আনসার। বুঝছো না? ওকে ম্যাম। ইউসুফ থেকে জিজ্ঞেস করে নিও, আমি আসলে বলতে পারছি না। এটা আইটেম কার্ড দেখে তারপর বলতে হবে। ও যদি জানা থাকে ও বলবে তোমাদেরকে, ঠিক আছে? কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? নো ম্যাম। আছে নাই? আছে। 1% আসে নাই? নো ম্যাম ও আজকে ভ্যাকসিন নিতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে পাঠাও, আমার নাম্বার তোমার কাছে আছে? জি ম্যাম আছে। তুমি আমাকে পাঠাতে পারবা যে আজকে কে জি কে ম্যাম অ্যাবসেন্ট পারবো। করছে? জি ম্যাম পারবো। তোমার নাম কি যেন? ম্যাম মাইশা। কি? মাইশা ম্যাম। তুমি মায়েশা, তাহলে মায়েশা তুমি আমাকে পাঠাবা, ঠিক আছে? ওকে ম্যাম। কারা কারা অ্যাবসেন্ট করেছে আমার নাম্বার থাকলে আমার নাম্বারে শুনে তুমি আমাকে
আমার নাম্বারে এই ক্লাস শেষ করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? জি ম্যাম, এখনই তাহলে আমার পাঠান। তুলতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিবা। তোমার নাম্বার হ্যাঁ পাঠিয়ে দাও। ওকে ঠিক ম্যাম। আছে, ঠিক আছে, তাহলে আমি ক্লাস ম্যাম, শেষ করতেছি। আপনাকে আমি মেসেজ টেক্সট হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাকে টেক্সট করে পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাম। নাম্বার থাকলে আমার মেসেজে পাঠাইও, মেসেজ করে পাঠাইও। জি ম্যাম, পাঠাচ্ছি। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে আমি ক্লাস শেষ করতেছি। জি ম্যাম, আসসালামু আলাইকুম।